তোমরা নিজেরা সম্পর্কে তো অনেক জায়গায় পড়েছো, বাট ট্রাস্ট মি, এই ভিডিওতে তোমরা খুবই এক্সাইটমেন্টের সাথে খুবই এনজয় করে এই পড়াটা পড়তে পারবা। থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর মতো বাস্তবের সাথে রিলেট করে আমরা এই পড়াটাকে খুবই এনজয় করব। যেমন তামিল একটা মুভি ছিল হাই নান্না। এই মুভিতে একটা সিনে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নায়ক, সে একটা ক্যামেরা নিয়ে একটা শ্যুট নেওয়ার ট্রাই করছিল সমুদ্রের পাশে, যে সমুদ্রের পানিগুলো খুবই উজ্জ্বল হচ্ছে। এখন এই যে সমুদ্রের পানি যে উজ্জ্বল হচ্ছে, এর পিছনে কারা দায়ী এটা জানো তোমরা? এর পিছনে কিন্তু এই নিডারিয়া পর্বের প্রাণীগুলাই দায়ী। আবার এই যে আমাদের বাংলাদেশে যে একটা দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু পুরোটাই নিডারিয়া পর্বের প্রাণীদের দ্বারাই তৈরি। কিভাবে, কেমন কিউরিওসিটি জেগে গেছে না? সো এই ভিডিওতে আমরা এরকমভাবে বাস্তবের সাথে রিলেট করে এই পড়াশোনাকে পড়বো। সো টাইম ওয়েস্ট করে লেটস বিগিন। এই যে পানিগুলো এত উজ্জ্বল তোমরা দেখতে পাচ্ছ, এর পেছনে রহস্য হচ্ছে এই সমুদ্রে বসবাসকারী কিছু জীব তাদের নিজস্ব কিছু কেমিক্যাল রিলিজ করে, যার ফলে আমরা এই সমুদ্রের পানিগুলো এত উজ্জ্বল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো সমুদ্রের বাইরের সৌন্দর্যকে উপভোগ করলাম, চলো এবার আমরা সমুদ্রের ভিতরের সৌন্দর্যকে একটু এক্সপ্লোর করে আসি। এই নিডারিয়া শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা নাইট এবং এরিয়া পাবো। এই নাইট হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ নেটেল, যার মানে রোম বা কাটা, এবং এরিয়া একটি ল্যাটিন শব্দ যার অর্থ কানেক্টেড উইথ বা সংযুক্ত। তো নাম দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পর্বতদের প্রাণীগুলোর ভিতরে আমরা কাটা দেখতে পাবো, অর্থাৎ এরা কাঁটাযুক্ত প্রাণী। 1888 সালে হ্যারস্ট্রেক পর্বটির নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা প্রায় 10,203টি। এই পর্বের প্রাণীগুলো অধিকাংশ নিশ্চল, বাট কিছু প্রজাতি মুক্ত সাঁতারু, যেমন সমুদ্র উপকূলে পড়ে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণীগুলো, যেমন জেলিফিশ, নিডারিয়া পর্বের মুক্ত সাঁতারুর সদস্য। এই নিডারিয়া পর্বের প্রাণীকে সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অব দ্য সিও বলা হয়। কেন? কারণ প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এ পর্বেরই সদস্য। এখন প্রশ্ন হচ্ছে, প্রবাল প্রাচীর কি? নিডারিয়া পর্বের প্রাণীগুলা একটা কেমিক্যাল, সিমেন্ট জাতীয় একটা কেমিক্যাল নিঃসরণ করে, এবং এই নিঃসরণ করতে করতে তারা সাগরের তলদেশে একটা হিউজ তলানি গঠন করে, এবং এখানে একটির পরে একটি নিডারিয়া পর্বের প্রাণীগুলা জন্মায়, এবং তারাও এই সিমেন্ট বা এই কেমিক্যাল রিলিজ করতে করতে আরও তলানিগুলো বড় হয়, এবং পানির এই স্রোতের কারণে আবার এই শেপটাও চেঞ্জ হতে পারে। তো আলটিমেটলি এভাবে কিন্তু এই প্রবাল প্রাচীর বা কোরাল রিফস গঠন হয়। তোমরা জানোই যে নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অব দ্য সিও বলা হয়, কারণ এরা অনেক রং বেরঙের হয়ে থাকে, এবং পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির 25% জীবই কিন্তু নিডারিয়ান। এই রং বেরঙের নিডারিয়ান্স দেখতে প্রবাল প্রাচীর অনেকটা রত্নের মতো লাগে, তাই এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর একটি অন্যতম রত্ন ভাণ্ডারও বলা হয়, এবং এদেরকে সমুদ্রের রেইন ফরেস্টও বলা হয়। তোমরা জেনে অবাক হবে যে এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো থেকে নিঃসৃত পদার্থ দিয়ে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু তৈরি হয়েছে। এদের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে আমরা এতগুলো পয়েন্টে লিস্ট আউট করতে পারি। যেমন এরা অরীয় প্রতিসম প্রাণী। অরীয় বলতে আমরা বুঝি এইসব প্রাণীগুলোর লম্ব অক্ষ বরাবর অনেকগুলো সমান অংশে ভাগ করতে পারবো। এদের দেহে টিস্যু মাত্রার গঠন দেখতে পাই। এদের ভ্রূণীয় স্তর দ্বিস্তরী, অর্থাৎ এদের দুইটি ভ্রূণীয় স্তর দেখা যায়, যার ভেতরেরটা নাম হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এবং বাইরের স্তরটি এপিডার্মিস। এবং এই দুই স্তরের মধ্যে কোনো কোষীয় মেসোডার্ম স্তর নেই, এর বদলে আছে অকোষীয় মেসোপিলিয়া। এদের দেহে নিডোসাইট নামক কোষ থাকে, যা নেমাটোসিস্ট ধারণ করে থাকে। এই নিডোসাইট ও নেমাটোসিস্ট এটা তোমরা যখন নিডারিয়াকে স্টাডি করবা তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। তারপরেও আমি একটু করে যদি বলি, তাহলে শুরুতে যে আমরা বলেছিলাম যে এসব প্রাণীদের দেহে কাঁটাযুক্ত থাকবে,
এই সেই নেমাটোসিস কাটা, যেটার কারণে কিন্তু এই প্রাণীগুলো একটি আলাদা নাম হয়েছে, অর্থাৎ নিডারিয়ার নাম হয়েছে। সো এই কাটা দ্বারা কি হয়, তারা শিকার করতে সুবিধা হয়, অর্থাৎ এই নেমাটোসিস দ্বারাই কিন্তু তারা শিকার করে, অর্থাৎ খাদ্য গ্রহণ করে, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করে। দেহের ভিতরে সিলিন্ডার নামক একটি মাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে, যা মাত্র একটি ছিদ্র পথে বাইরে উন্মুক্ত করে। এটির মাধ্যমে তারা পরিপাকের কাজ করে। অর্থাৎ আমাদের যেরকম আমরা মুখ দিয়ে খাই এবং একটি বায়ুপথ দ্বারা সেটি বাইর হয়, নিডারিদের ক্ষেত্রে এরকম হয় না। তারা একটি পথ থেকেই খাদ্য গ্রহণ করে, আবার একটি ওই পথ থেকেই কিন্তু আবার বর্জনা বাইরে বের করে। ঠিকটা খুবই ভালগার। দেহের বাইরের দিকে যে কোষগুলো আমরা দেখি সেগুলোকে আমরা বহিঃকোষীয় বলি, আবার ভিতরেগুলো অন্তঃকোষীয় বলি। এদের পরিপাক কিন্তু এই দুই ধরনের কোষগুলো কিন্তু করে। অর্থাৎ খাদ্যবস্তু অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় দুইভাবেই পরিপাক হয়। এরা অ্যাসিলোমেট প্রাণী। অ্যাসিলোমেট অর্থাৎ এদের কোনো সিলোম নেই। এখন কাদের সিলোম থাকে না এই সম্পর্কে আমি খুব ডিটেলে কিন্তু আমার প্রথম ভিডিও, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে বুঝাইছিলাম। তারপর একবার বলি, সিলোম হতে গেলে 4টা জিনিস প্রয়োজন। একটি হচ্ছে গহ্বর থাকতে হবে অবশ্যই, কারণ সিলোম মানেই কিন্তু গহ্বর, কিন্তু একটা বিশেষ ধরনের গহ্বর। যেমন সিলোম হতে হলে গহ্বর থাকা লাগবে, সেই গহ্বরের বাইরের পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকা লাগবে, এবং এটিতে মেসোডার্মে থাকা লাগবে, অর্থাৎ তাদের 3টি ভ্রূণীয় স্তর হওয়া লাগবে, অর্থাৎ প্রাণীগুলো হতে হবে ট্রিপ্লোব্লাস্টিক। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে এই প্রাণীগুলো হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণীয় স্তর আছে এদের মধ্যে, তাই এদের প্রকৃত সিলোম দেখা যায় না। আমরা শুরুতে জেনেছিলাম যে এরা নিশ্চল বা সচল দুই ধরনের হতে পারে। আসলে এদের জীবনে কখনো কখনো এমন দশা থাকে যে দশা তারা নিশ্চল রয়েছে, অর্থাৎ এই যে সমুদ্রের তলদেশে নিশ্চল অবস্থায় রয়েছে, তারপরে এক দশায় যে তারা সচল হয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায়। আবার অনেক সময় এমন হয় যে তারা মুক্ত অবস্থায় ছিল, হয়তো জীবনের শেষ পর্যায়ে এসে তারা এই যে সমুদ্রের তলদেশে নিশ্চলভাবে স্থাপন করেছে, অর্থাৎ বসবাস করছে নিশ্চলভাবে। এবং এই দুই দশাকে আমরা নাম দিতে পারি, যেমন সচল দশাকে আমরা মেডুসা বলি এবং স্থির দশাকে আমরা পলিপ বলি। যেহেতু এরা মেডুসা দশায় চলাফেরা করতে পারে, তাই তারা এই দশায় যৌনজনন করে থাকে, এবং স্থির দশা অর্থাৎ পলিপ দশায় তারা অযৌনজনন করে, কারণ স্থির দশায় তো সে এক জায়গায় স্থির হয়ে থাকে, নড়াচড়া করতে পারে না। সো তারা অযৌনজননে বংশ বিস্তার করে। এই অযৌনজনন কীভাবে যে করে, মানে এটা একটা লং প্রসেস, বাট শর্টলি যদি আমরা মুগুলোদ্যম দেখেছি যে তার একটি দেহের অংশগুলো কেটে আর একটা জীব তৈরি করছে। সো এভাবে কিন্তু তারা অযৌনজনন করে থাকে। আচ্ছা, এই মেডুসা, এই পলিপ, এই নামগুলো তো আমরা ভুলে যাওয়ার মতো নাম, তাই না? সো এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি? সো তোমরা গ্রিক মিথোলজিতে এই মেডুসা তো অবশ্যই তোমরা চিনো। এই নারী হচ্ছে এমন একটি নারী যার চোখের দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যেত, এবং এই চেহারা দিকে তাকায় দেখো যে তার মাথায় যে সাপগুলো রয়েছে এগুলো কিন্তু নড়াচড়া করতে পারছে, অর্থাৎ এই নারী কিন্তু নড়াচড়া করতে পারছে এবং তার মাথার এই চুলগুলোও নড়াচড়া করতে পারছে। এইভাবে যদি তুমি একটি নিডারিয়ার প্রাণী দেখো, অর্থাৎ হাইড্রাকে দেখো, তাহলে দেখতে পাবা যে তার মাথায় যে কোষীয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কি সুন্দরভাবে নড়াচড়া করছে, যেমনটা এই নারী অর্থাৎ এই মেডুসার চুলগুলো যেভাবে নড়াচড়া করছে। সো এই সামঞ্জস্য রেখেই কিন্তু হয়তো এর নাম দেওয়া হয়েছে মেডুসা। আবার স্থির দশা পলিপ, অর্থাৎ এই পি দিয়ে আমরা পজ মনে রাখতে পারি। পজ মানে হচ্ছে থেমে যাওয়া। এদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা রয়েছে। এই প্লানুলা দশা সম্পর্কে তোমাদের বইতে সেরকম কিছু বলা নেই, বাট তোমরা যদি এটা জানতে আরও ইচ্ছুক হও তাহলে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টে এর উত্তরটি ভালো মতো দিয়ে দিব। উদাহরণগুলো হচ্ছে এই শর্টকাটগুলো দেখে তোমরা সহজে কিন্তু পরে মনে রাখতে পারবে। চলো তোমাদের একটা এক্সাম নেই, দেখো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারো কিনা। আর যদি ভালো মতো না পারো ভিডিওটি আবার দেখো।